শুভ্র সুন্দর কল্যাণী আনন্দ এবং বিজয়ের এই দেশ আপনার আমার বাংলাদেশ। চাং বৌদ্ধ ধর্মের প্রবক্তা বোধি ধর্মের মতো ধ্যানে বসিনি, অপেক্ষায় ছিলাম সূর্য মহাশয়ের। চা বাগানের সূর্যোদয় কখনো দেখা হয়নি। মেঘ লুকিয়ে রাখতে চেয়েছিল ভোরের সূর্যকে, কিন্তু সূর্যের হয়তো চা বাগানের এই নতুন অতিথিকে দেখারও স্বাদ জেগেছিল। তাই বাঁশখালীর চা বাগানে মিটিল স্বাদ। চিবা চা পাতা কোন সুদূর থেকে এসেছিল, কবে এলো, কিভাবে গরম জলের রং বদলে দিল, কিংবা তার সঙ্গে কবে হলো দুধের মিশেল, এই গল্পের পথে না গিয়ে আমার তারা চা শ্রমিকদের ঘরের উঠোনে যাওয়ার। কেমন আছেন আপনারা? আপনি চা বাগানে কতদিন? 30 বছর ধরে। মানে বাগান, নতুন বাগান সৃষ্টি দিয়া মানে আরা। এর আগে কোথায় ছিলেন? পুকুরি বাখালি। চা তুলে কারা কারা মানে? আর কাকুয়া দুয়া ছেলে দুয়াছি। ছেলেরা তুলে, মেয়েরা? না এরা আরা কি? মেয়েরাও তুলে। কয়জন আপনার ছেলে মেয়ে কয়জন? 8 জন আছে এরা। কত করে পান? একটাই না ধরো 12-13 1200-1300 এক একজন। একজনে। আর আপনাদের ছেলে মেয়েদেরকে কি নাতি নাতনিদেরকে লেখাপড়া করান? বসে কেন তো রাতবা আল্লাহ দিনে দমা বসে মাঝে ছেলে শুরু দিয়ে আল্লাহ দিয়ে চিটাল করে তো দিয়ে অনার্স। প্রায় 200 বছর আগে যখন সিলেট অঞ্চলে উৎপাদন শুরু হয়, তখন ভারতের দুর্ভিক্ষ পীড়িত এলাকা থেকে শ্রমিক নিয়ে আসা হয়। চা শ্রমিকদের কুলি বলে ডাকা হতো। এখনও কোথাও কোথাও কুলি ডাকের প্রচলন আছে। এই বাগানে কবে আসলে? প্রায় আজকে আমার এখানে মোটামুটি 3 বছর আগে। 3 বছর। আগে কোন বাগানে ছিলেন? আগে ছিলাম, আমার বাগান হলো দলেচা বাগান, থানা কমলগঞ্জ মৌলভীবাজার। প্রতিদিন কি পরিমাণ আপনি পাতা তুলতেন? ওখানে তো পাতা তোলা করি নাই, ওখানে আমরা ছেলেরা পাতা তুলি না। এখানে কি পাতা তুলেন? হ্যাঁ, এখানে পাতা তুলি। আমরা তো সিলেটের মানুষ। ওখানকার জীবন কিরকম? ওখানে কেমন কাটাচ্ছেন? ওখানে কত টাকা পেতেন, এখানে কত টাকা পান? ওখানে 170। আর এখানে? এখানে তো মনে হয় এখানে 170 টাকা দেই। পরিবারের কয়জন কাজ করে? পরিবারে আমরা দুজন। দুজন কাজ করেন। আচ্ছা, দুজনের আয় কত সপ্তাহে? মানে 7.5 কাজ করলে আয় 900, 1100, 1400 পর্যন্ত এরকম পাবেন। এটা পাতি দেখি আর পাতি দেখে। যেই টাকা পান ওই টাকা দিয়ে সংসার চলে? জিনিসের দাম কেমনে চলবে? চলে না স্যার, সবজির দাম এখন কি কষ্ট হয়। আপনাদের পরিবারের লোকজন কি অন্য পেশায় চলে যাচ্ছে? সবাই চা শ্রমিকে ঠিক থাকছে? পাতা না থাকলে তো আপনাদের আয় নাই। তবে ভারত থেকে আসা শ্রমিক সম্প্রদায়ের সঙ্গে বাংলাদেশের স্থানীয় মানুষেরাও এখন বাগানে 2টি পাতা একটি কুড়ি তোলার কাজে যুক্ত হচ্ছেন। কোনো কোনো বাগানে স্থানীয় শ্রমিকদের আনুপাতিক হার প্রায় 70%। 200-250 বছরে চায়ের বিপণনে যে চটক এসেছে, চায়ের স্বাদ বদলে দিতে বাজারের লড়াইটাও বেড়েছে, কিন্তু চা শ্রমিকদের জীবনের স্বাদ এখনও তেতো। বাংলাদেশে আসলে চা পর্যটন এগিয়ে গেল কিনা? এটা সংরক্ষিত এলাকা, পর্যটন কেন্দ্র করতে গেলে আলাদাভাবে সরকারের
ডিক্লারেশন দিতে হবে, না হলে এলোমেলোভাবে চা বাগানে পর্যটক আসে, ওরা চা বাগানকে মনে করে যে এটা পর্যটন কেন্দ্র, আসলে এটা পর্যটন কেন্দ্র না। এটা এলোমেলো ঢুকলে আমাদের কাজের সমস্যা হয়। যারা মেয়ে শ্রমিক আছে এখানে, এই শ্রমিকদেরও মাঝে মাঝে কাজের ব্যাঘাত ঘটে। যখন চা পাতাগুলো আপনাদের কারখানায় যায় তারপর তো বিভিন্ন শ্রেণীতে ভাগ করেন, সেটা যদি একটু বলেন। ভালো মন্দ নির্ভর করে এই সবুজ পাতার উপরে, মানে পাতাটা কতটা নতুন, হ্যাঁ সব এবং নরম, নরম এবং ওটা গাঢ়টা যদি ভালো মোটা থাকে, যত গাঢ় ভালো থাকবে এবং সফট থাকবে তত চা ভালো। গাঢ়টা মানে ডাটাটা যত ভালো। হ্যাঁ হ্যাঁ। অনেক ধন্যবাদ। মেলাতে কত কিছুই তো হারিয়ে যায়। আমি যেমন হারিয়েছি মাটির টেপা পুতুল, হাতি ঘোড়া। টেকনাফ থেকে তেঁতুলিয়া গ্রামে গ্রামে ঘুরেও পাই না হারানো কুমারপাড়া। যেন মাটি খুঁড়ে প্রত্ন তালাশের মতো খুঁজে বের করতে হবে কোনো লুপ্ত কুমার বাড়ি। বাঁশখালীর অজগ্রামে তবু খোঁজ মেলে এক কুমার পরিবারের। স্বামী স্ত্রী দুজনে মিলে কোনোভাবে চাকা সচল রেখেছেন কুমোরের। এই গ্রামে কতটা আছে এই যে কুমার বাড়ি? এই গ্রামে 30 বাড়ি আছে, আগে বেগুন করতে এখন নগর। এখন না করে তো কয়টা বাড়ি ছিল আগে? আগে প্রায় 30 বাড়ি, 20-30 বাড়ি ছিল, আর এখন এখন আর 3 বাড়ি। 3 বাড়ি। তো সবাই কাজ ছেড়ে দিচ্ছে কেন? এই পছন্দ করার পরিশ্রম বেশি, গাছ নমিলের, মাটি নমিলের, ক্ষেত নমিলের, ওই প্লাস্টিক বাড়িতে প্লাস্টিক এসে মাটিকে সরিয়ে দিয়েছে। সবাই এখন প্লাস্টিক ব্যবহার করে, প্লাস্টিক ব্যবহার করে, মাটির জিনিস নিতে চায় না কেউ। তা আপনাদের এখন কারা নাই? যে ফুটবল, অনেক কাম বিয়ার, এই সমস্ত জিনিস মূলত এখন আর ওই যে ঘরে ঘরে ব্যবহার হয় না, পূজা অথবা বিয়েতে ব্যবহার হয়। তা আপনাদের ছেলেমেয়েরা এই যে বলছেন যে এখন আর এই মাটির কাজ করতে চায় না, কুমারের কাজ করতে চায় না, তারা এখন কি কাজ করে? এখন ওই লেখাপড়া করে, পড়াশা, গাড়ি চালায়, অন্যান্য ব্যবসা করে। আর পরবর্তী আর নগরীও তো ছেলে হলে কেন আছে কি, তারা আর করবে না। ঠিক আছে নেপালদা, ভালো থাকেন। কুমোরপাড়া ছেড়ে আসতে বাঁশখালীর সরল গ্রাম খুঁজছিলাম হয়তো মনে মনে, যে গ্রামের জমিদার কন্যা মলকা বানুর প্রেমে পড়েছিল মনু মিয়া। পথে এক মহল্লার উঠোনে প্রথমে চোখ গেল ঝুমকো জবার দিকে, তারপর তারই নিচে মহল্লার মেয়েদের অলস দুপুরের আড্ডা। কত দুপুর পেরিয়ে এসে এমন এক আড্ডার সঙ্গে দেখা, এমন বৈঠকে যোগ দেওয়ার লোভ সামলানো মুশকিল। কি অবস্থা দিদি? আপনারা কি যে মানে দুপুরে একটা আড্ডা দেন নাকি প্রতিদিন? কি নিয়ে আলোচনা করেন? কি আপনাদের গল্পের বিষয় কি থাকে? শাস্ত্র নিয়ে এমনি কথা বলি, নিজের মন্দিরটা উঠতেছে, এটার জন্য কি করতে হবে, কি কিনতে হবে। তারপর ছেলে মেয়েদের নিয়ে, ছেলে মেয়ে দিয়ে তো ওই পড়ালেখা নিয়ে ব্যস্ত। এই এলাকার লোকজনের এই পেশা কি, এমনিতে রোজগার কি? এমনি সোনার কাজ করে, কেউ বাজুমারের দোকান আছে, কেউ এমনি সিসমিনি করে সোনার দোকানে থাকে, কেউ টেইলার্সের কাজ করে, এরকম আর কি। চাকরি এখানে হয় না। কেন? ওই রকম পরিবেশে উঠে নাই, পড়ালেখা করে উঠে নাই। বাল্য বিবাহ হয়? হ্যাঁ, বিবাহ না, ইন্টারভিউ হচ্ছে তো দিছি, তাই মেট্রিক এসএসসি দিছে, এসএসসি ফাইনাল মানে ফাইনাল বছর ও তখন পরে বিয়ে দিয়ে দিচ্ছেন? আছে বড় আছে বিয়ে দিয়ে
আর ওই ছেলেরা টুকটাক। আরে আড্ডা ছাড়া আর এমনি সময় কাটান কিভাবে? সন্ধ্যার পর কি টেলিভিশন দেখেন? তাহলে আমরা অত কিছু দেখাস না, আমাদের ধর্মীয় ইয়ে নিয়ে আমরা এমনি ধর্মীয় প্রার্থনা করি। চট্টগ্রাম যান না সিনেমা টিনেমা দেখতে? না না না, কখনো চট্টগ্রাম কখনো যান নাই শহরে? বিয়ের আগে গেছিলাম না, আমার 47 বছর বিয়ে হয়েছে, বিয়ের আগে দেখছি। আপনারা কবে দেখছেন? দেখিনি, কেন কোনোদিন নেয় নাই আর কি। কোনোদিন নাই নাই? ও টিভিতে সবগুলো দেখা হয়। সিনেমা দেখতে হলে তো টাকা লাগবে, তো ওই জন্য টাকা আর কয় টাকা লাগে সিনেমা দেখতে? এই ভূখণ্ড, এই মাটির বয়স কত? আমরা কতটা জানি এই জনপদের ইতিহাস? বঙ্গোপসাগর ও কর্ণফুলী নদীর মোহনার পূর্বে শঙ্খ নদের উত্তরে এবং চানখালী নদীর পশ্চিমে স্বর্গতুল্য যে বন্দর জনপদ, সেই দিয়াংকে কতটুকু জানি? পর্তুগিজরা দিয়াং পাহাড়ে তৈরি করেছিল কিল্লা, গির্জা ও কারাগার। দিয়াংয়ের বন্দর গ্রামে চাঁদ সওদাগরের ব্যবসা ছিল। ছিলেন তিনি সপ্তডিঙ্গার মালিক। বন্দরে নোঙ্গর করা জাহাজে পানীয় জলের যোগান দিতে খনন করেছিলেন দিঘি, যার পরিচয় চাঁদ সওদাগরের দিঘি। এই দিঘি ঘেঁষে ছিল চাটিগাঁও দুর্গ, দুর্গের পাশে দিয়াং কারাগার। দিয়াং পাহাড়ে প্রথম খ্রিস্ট বাণী প্রচার করতে আসেন ফ্রান্সেসকো ফার্নান্ডেজ। 1598 কথা, আরাকানদের আক্রমণে 1602 সালে তিনি নিহত হন। এখানে দ্বিতীয়বার খ্রিস্টান বসতি গড়ে ওঠে 1946 সালে। কানাডিয়ান ধর্মযাজক ফ্লোভিয়ান লাপান্তো এখানে তিনি নির্মাণ করেন জপমালা রানীর গির্জা ও মরিয়ম আশ্রম। ভালো আছেন? আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে এই অঞ্চলে যে দিয়াং, আরাকানের অধীনে যে দিয়াং ছিল, সেই দিয়াংয়ের ইতিহাসটা আপনার কাছে জানতে চাচ্ছি। এই দিয়াং অঞ্চল, এটা বিশেষভাবে পর্তুগিজ আমলের থেকে এটা শুরু হয়। এই অঞ্চলের নাম ছিল বিশেষভাবে, তাদের ভাষায় হলো দিয়াঙ্গো। আর এখানে এই যে নগরায়ণ হতে শুরু করলো কবে থেকে? নগর হতে শুরু করলো কবে থেকে? এখানে যখন খ্রিস্টান ওই পর্তুগিজ বসবাস করছে, তারা যে ওই সময় মরছে, তারপরে আমাদের এখানে যেখানে আস্তে আস্তে আমাদের খ্রিস্টান ধর্ম প্রচার হয়েছে এখানে, সেখানে তো নদীর ওই পার থেকে পর্যন্ত তারা আসিয়ে এখানে তাদের ধর্মকর্ম পর্যন্ত তারা করছে তাদের। পর্তুগিজরা এখানে কবে আসলো? 15th সেঞ্চুরি। আচ্ছা, 15th সেঞ্চুরিতে এখানে আসছে। প্রকৃতিকন্যা দিয়াং, প্রকৃতির অলংকার ধীরে ধীরে খসে পড়ছে হয়তো নগর ও শিল্পায়নের ছল চাতুরিতে। দিয়াং রাজ্যে কলকারখানা বিস্তর হচ্ছে। আমরা একটি রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা পেরিয়ে যাচ্ছিলাম প্রাকৃতিক রূপ উপভোগ করেই। এই অঞ্চলে হাতির দাপটের হাড্ডাক ছড়ানো আছে। গল্প হচ্ছিল হাতির বীরত্ব নিয়ে। তখনই হ্রদের জলে হাতি আর বকের মিতালির দৃশ্যকাব্য। থামো থামো থামো। দেখে কি মনে হচ্ছে আমি কোনো সাফারি পার্কে আছি? মোটেও তা নয়, আমি হচ্ছে কোরিয়ান ইপিজেডে। এই ইপিজেডের পরিবেশটি এরকম যে এখানে আমরা এসে যখন এই কোরিয়ান ইপিজেডে হাঁটছিলাম, ঘুরছিলাম, দেখছি, কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে আমরা একটি হাতিকে পেয়ে গেলাম। এই আমার পিছনে দেখা যাচ্ছে এই হাতি, এবং এই কোরিয়ান ইপিজেডে ৬-৭টি হাতি আছে, এবং এই ৬-৭টি হাতি নিয়ে স্থানীয় সাধারণ মানুষের সঙ্গে একটা দ্বন্দ্ব চলছে। স্থানীয় সাধারণ মানুষ বলছে যে হাতিকে এই এলাকা থেকে, এই পাহাড়ি এলাকা, এই আনোয়ারার এই কোরিয়ান ইপিজেড একটু পাহাড়ি এলাকা, এখান থেকে সরিয়ে নিতে হবে, কারণ এই হাতি
কখনো কখনো সাধারণ যে বসতি সেখানে ঢুকে যাচ্ছে এবং তাদের দাবি এবং তারা এটা নিয়ে ছোটোখাটো একটা আন্দোলনের মতো হয়েছে যে হাতিগুলোকে কেন বন বিভাগ সরিয়ে নিচ্ছে না, কিন্তু বন বিভাগ বলেছে না, হাতি তার এই যে একটা অভয়ারণ্য, সেই অভয়ারণ্যেই হাতি থাকবে এবং আমরাও এই হাতিকে পেয়ে গেলাম। এবং নিশ্চয়ই দর্শক আপনারাও চান, আমরা যারা পথে প্রান্তে ঘুরে বেড়াই আমরাও চাই যে এরকম একটি পরিবেশ থাকুক এবং হাতি তার একটু নিজস্ব যে বসতি সেই বসতিতেই থেকে যাক। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। কর্ণফুলীর পূর্ব প্রান্ত আনোয়ারা এলে পার্কির বালুকা বেলায় কদম ফেলতেই হবে। সমুদ্রের সঙ্গে এক অলিখিত চুক্তি। দিঘি থেকে সৈকতের দিকে যাচ্ছি যে মহল্লা পেরিয়ে, তার নাম নাকি খোট্টাপাড়া। এদের মুখের ভাষাও খোট্টা। 1666 সালে মুঘল সৈন্য হয়ে উত্তর ভারত থেকে খোট্টারা আনোয়ারায় আসে। ব্রিটিশরা ভারতবর্ষে এসে তাদের চাকরিচ্যুত করলেও ফিরে যাওয়া হয়নি আর উত্তর ভারতে। এখন আপনারা কতগুলো পরিবার আছেন? হাজারের উপর। তাই এই যে আপনার পূর্বপুরুষরা এই এলাকায় আসলো কেন? সেই বেনারস থেকে এই আনোয়ারায় এখানে আসলো কেন, দিয়াঙে আসলো কেন? ওগুলো আছে যে ব্রিটিশের সাথে যখন আপনার রোমানিয়ার যুদ্ধ ছিল, আচ্ছা, এবং ওনারা আইসা এখানে মিলিটারি আইসা মিলিটারি রয়ে গেল, বিয়ে সাথী করে তাদের ফ্যামিলি পারছে। আচ্ছা, আপনারা কেমন আছেন এইটা একটু আপনাদের ভাষা একটু আমাদেরকে বলেন তো। মানে আমি চপকা কিন্তু আপনি আয় অগুন শ্রমিক এবং কাম করাত করে कोई ने कोनो চাকরি বাকরি করে, ওই ধরনের কাম করাত करके मुझे जीवित है, ওই ধরনের কাম করাত करके मुझे जीवित है বা मोम करके खाए। हम तो बैंक को श्रमिक फैक्ट्री का, कोई फैक्ट्री का बाई फैक्ट्री का आपको सीओफेल एंड कोरियन এখনকার কাম করাত करके মু কোনো প্রকার সে চলে আল্লাহর কাছে কোনো আমি জীবিত রাই। মানে আপনি যেটা বলতে চাচ্ছেন যে এই যে কাফকো, কর্ণফুলী, সিওফেল, যে ফার্টিলাইজার এবং কোরিয়ান এগুলোতে কাজ করে আমরা কোনো প্রকার জীবিত আছি। পাশাপাশি যেটা উনি বললেন যে অটো চালাচ্ছে কিংবা কেউ গোদারাতে আছে, সবাইকে আর ওখানে করে এই তো এইভাবে চলছে আপনাদের জীবন। কোনো প্রকারে কোনো আমি চলে। পর্তুগিজরা যখন দিয়াং শাসন করতে আসে তখনই এই দরিয়ার হাওয়া ও নোনা জলে সমর্পণ করে নিজেদের। নিমজ্জনের ঘাট ছিল পার্কি। এখনও এই বদ্বীপের মানুষের সঙ্গে চেনা জানার দূরত্ব আছে পার্কি সৈকতের। আনোয়ারা ডিঙ্গিয়ে কক্সবাজার ছুটে যাওয়া পর্যটকদের অনেকেরই অজানা কি অপরূপ লাবণ্য নিয়ে অপেক্ষায় পার্কি। আচ্ছা, আপনারা কি সবসময় এই পার্কের বিচে আসেন নাকি এই মানে নিয়মিত আসেন নাকি মাঝে মধ্যে আসেন? আমরা এখানে এসে অনেক আনন্দ করতে পারি, সবাইকে নিয়ে আমরা একটা কক্সবাজারের ফিল পাই। পার্কির সৈকত পাড়ি দিতে গিয়ে মহিষের দলের সঙ্গে দেখা। সূর্যাস্তের সময় বাড়ি ফেরা মহিষের দলের সঙ্গী হই। গোধূলি লগ্নে সৈকতের রূপে আরও আলো ফেলল মহিষ ও মহিষাল বন্ধুরা। আপনার আমার কতগুলি মহিষ আপনার? 24টা। 24টা? জি। এর মহিষ আছে কত?
মহিষ আছে 80-90টা হবে। এই মহিষ আপনারা পালন কি করেন? ওগুলো পাইলে আমরা ওই কোরবানি বিক্রি করি। বাছুর হওয়া থেকে বিক্রি হতো, এটা খরচ কত পড়ে আপনাদের? এই এক একটা মহিষের মধ্যে আছে 30,000-40,000 টাকা খরচ হয়। আচ্ছা, আর বিক্রি হয় 70,000, 80,000 অনেক সময়, কোনো সময় 1,20,000 হয়। ওটা 2-3 বছর চাই, আকারের উপর নির্ভর। আমরা এখানে 20-50 জন মহিষের উপর নির্ভরশীল। 20-50টা পরিবার? 20-50 জন? জি। মানে এটাকে একদম বংশ পরম্পরায় আপনারা এই মহিষের বংশের থেকে আসলো, আমার বাবার দাদার থেকে আসলো। কেউ আর এই ব্যবসা বা পেশা ছেড়ে যান নাই? না, আমরা যাইনি। আগে অনেক ছিল, আরও বেশি ছিল, এখন কমে গেছে। আর ওই শহর চলে গেছে, কাজ নাই, এই জন্য আস্তে আস্তে কমে যাচ্ছে। আমরাও হয়তো আর 2-1 বছর থাকতে পারি। পার্কিংকে পর্যটন স্পট করার জন্য যে অবকাঠামো, সেইটা কতটা প্রস্তুত হলো? পার্কি বিচ সমুদ্র সৈকতটা কিন্তু একেবারে খোলামেলা টাইপের, এখানে আর্টিফিশিয়াল কোনো কিছু নেই, সবগুলো ন্যাচারাল। সার্ভিস এরিয়া আছে না, ওদিক দিয়ে যদি যাই দেখেন একটু আমাদের এদিকে, মানে এখান থেকে মানে পার্কি বিচের তো সৌন্দর্য ওদিক থেকে আরো সৌন্দর্য একটু বেশি টানাল হওয়ার পরে যোগাযোগ ব্যবস্থাটা একটু বৃদ্ধি পাইছে। ওদিক থেকে মানুষ এখন হচ্ছে দেখতে আসে জাস্ট একটা, এখন আমাদের এখানে আসার পরে মানুষ এখন দেখতে পায় 2-3টা জিনিস একসাথে দেখতে পাচ্ছে। রিসোর্ট, রেস্টুরেন্ট এগুলি গড়ে উঠতে শুরু করা বা এখন কোন পর্যায়ে আছে? এখানে আবাসনের তেমন কোনো ব্যবস্থা নেই, হচ্ছে আর কি। বিদেশি পর্যটকরা আসছেন? আসতেছে, প্রাইভেট কার অথবা প্রাইভেট গাড়ি যারা আছে তারা আসতে পারে, লোকাল কোনো গাড়ির ব্যবস্থা এখানে কিন্তু নেই। সূর্য ডোবার পর ফিরছিলাম ডেরাতে। পথে একজন বললেন, এখানকার বক্তিয়ার পাড়া গত 1 দশকে বদলে গেছে অনেকটাই। তাই তো, প্রায় 1 দশক এদিকটা এলেও বক্তিয়ার পাড়াতে পা ফেলা হয়নি। তাই ঢুকে পড়লাম বক্তিয়ার পাড়ায়। রাতের বক্তিয়ার পাড়ার দালান কোঠা দেখেই বোঝা গেল তার বদলে যাওয়া রূপ। ঘরে ঘরে প্রবাসী, এই মহল্লায় তাই রেমিটেন্সের ঝংকার। বক্তিয়ার পাড়াতে শোনা যায় যে সবাই বিদেশে থাকে, মানে প্রত্যেক ঘরে ঘরে বিদেশে মানুষ থাকে। তো এই বিদেশ যাত্রাটা কিভাবে শুরু হলো? আমরা মুরব্বী থেকে যতটুকু শুনছি, ইনশাল্লাহ যতটুকু জানি, প্রথমে আমাদের মুরব্বীরা গেছিল ইয়েতে রেঙ্গুম অর্থাৎ বার্মা থেকে শুরু করে এরপর কিছুদিন এখানে অতিবাহিত হওয়ার পরে তারপর সুবিধা পেল পাকিস্তানে অনেক দিন থাকার পরে এই যে মধ্যপ্রাচ্য, বাহরাইন বা কাতার, দুবাই, সৌদি আরব, অনেকটা কিছু ছিল শিবের দিকে, জাহাজ চাকরি। ওই জাহাজের সুবাতে বিভিন্ন দেশে, তারপর আস্তে আস্তে লন্ডন, আমেরিকাতে, এদিকে এগুলো তো মনে করেন অনেক কাল থেকে 60-এর আগ থেকে শুরু করে। এখন সবচেয়ে বেশি কোন এলাকার লোক থাকে? এখন ইনশাল্লাহ আমাদের জানা মতে আমেরিকাতেই বেশি, ইটালিও আছে, প্রায় জায়গা আছে ইনশাল্লাহ। মাস শেষে কিছু আমরা দুবাই দিক থেকে মিডল ইস্ট থেকে পাঠাই, আর ইউরোপ থেকে সেরকম পাঠাই না। কোন মোবাইলে পাঠায় বেশি? অ্যাপ্লিকেশন মাধ্যমে পাঠায়। চেয়ারম্যানের দায়িত্ব কে পালন করে? আমাদের একজন মেম্বার পালন করে। সুষ্ঠুভাবে চলতেছে, জনগণের কাজগুলি হচ্ছে যে কেউ। আসসালামু আলাইকুম। আপনার যে আমি একটু যে আপনার কাছে জানতে চাচ্ছি যে এই যে আপনাদের এলাকা তো প্রচুর মানুষ বিদেশে থাকে, তাই না? দেশের বাইরে থাকে। এই দেশের বাইরে যাওয়াটা কবে থেকে শুরু হলো আপনাদের এই এলাকায়? হ্যাঁ, এটা একটু বলেন। আমরা রেকর্ডে পাচ্ছি 1770 সালে এখানে 70টি পরিবার, 65টি পরিবার ছিল। তখন এই এলাকার নাম কি ছিল? বক্তিয়ার পাড়া। জি, এরা ইরান থেকে এসেছে 900 সালে। এদের আগে আপনার পেশা ছিল হাল চাষ। এদের যথেষ্ট জায়গা ছিল, ভূসম্পত্তি ছিল। ওগুলি ব্রিটিশ সরকার যখন বাজেয়াপ্ত করে ফেলেছে তখন তারা প্রায় বেকার হয়ে গেছে। এরা ব্রিটিশ আমলে দলে দলে রেঙ্গুনে গিয়ে কাজ করেছে। ওখান থেকে অনেক টাকা পাঠাইতো, রেমিটেন্স যাকে বলা হয়। হ্যাঁ, ওগুলি দিয়ে এরা
পরিবার নির্বাহ করত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর রেঙ্গুন থেকে এরা দলে দলে দেশে চলে আসছে। এখান থেকে পাকিস্তান যখন হলো এরা আসাম এবং পাকিস্তানে ফাঁড়ি জমাইছে। এর পরবর্তী সময়ে এরা লন্ডনে যুক্তরাজ্যে এরা বসতি স্থাপন করেছে, কর্মস্থল তাদের সেখানে হয়েছে। কিন্তু এই যে যারা যেতে পারে নাই, লন্ডনে বা আমেরিকা যেতে পারে নাই, আরও তো আছে যুবকরা আছে, তাদের জন্য এই রেমিটেন্স যোদ্ধারা কোনো বিনিয়োগ করেছে কিনা? ধরেন কল কারখানা শিল্প এগুলি তৈরি করেছে না? ওগুলি নেই এখানে। হ্যাঁ, এখানকার লোক সব বিদেশমুখী। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। নদীর পাড়ে নৌযানতরীর উঠোন বা ডকইয়ার্ড থাকাটা যেন সহজাত, বিশেষ করে বন্দর এলাকায়। কর্ণফুলীতেও ডকইয়ার্ড আছে। নৌযানতরীর সেই উঠোন এক পলকে দেখা। জাহাজ নির্মাণ শিল্পটা, আপনি যেহেতু এটা সরকারি ডকইয়ার্ডের সঙ্গে জড়িত ছিলেন, জাহাজ নির্মাণ শিল্পর বর্তমান অবস্থাটা কি? অনেক ডকইয়ার্ড আছে কিন্তু তারা এত এফিশিয়েন্ট না। তারা মেনলি ওই যে বানায়, ওই যে ফিশিং ভেসেল, তারপরে বানায় ট্যাঙ্কার, তারপরে ওই এই ধরনের বার্জ, এগুলি যে বিল্ডিংয়ের চেয়ে তাদের রিপেয়ার বেশি। আমাদের যে জাহাজ তো বিদেশে রপ্তানি হতো, আমাদের কি রপ্তানি বাড়লো? মাঝখান দিয়ে খুব বাড়ছিল, এখন আবার একটু কমে গেছে। এখন হয়তো আমরা চেষ্টা করতেছি। নৌযানের উঠোন পেরিয়ে ঢু দিতে হলো রফতানির জন্য মাছ প্রক্রিয়াকরণ কারখানায়। সেখানে মাছ প্রক্রিয়াকরণ ছাড়াও প্রক্রিয়াজাত খাবারও তৈরি হচ্ছে। এমন অনেক কারখানায় গড়ে উঠেছে কর্ণফুলীর তীরে, যারা রফতানিতে ভূমিকা রাখছে অনেকটা সঙ্গোপনে। বাংলাদেশ থেকে তো অনেক এই যে মাছ রপ্তানি হয়, এই প্রক্রিয়াটা কি এবং কী পরিমাণ মাছ বাংলাদেশ থেকে রপ্তানি হচ্ছে আপনার জানা মতে? বাংলাদেশ থেকে মাছ রপ্তানি হয় মূলত হিমায়িত বলতে ফ্রোজেন অবস্থায়, যেটা আর কি। কিছু কিছু দেশে যেমন সিঙ্গাপুর বা এইসব দেশগুলোতে কিছু র অবস্থায় বা লাইভ পিস যায়। মূলত এটা যেসব কান্ট্রিগুলোতে আমাদের বাঙালি কমিউনিটি, কানাডা, ইউএসএ, মিডল ইস্টের কান্ট্রিগুলোতে। আর চিংড়িটা আমাদের ওয়ার্ল্ড ওয়াইড রপ্তানি হচ্ছে। পরিমাণটা আপনার জানা আছে যে বাৎসরিক বা কী পরিমাণ মাছ আমরা রপ্তানি করি? দেশ থেকে প্রায় 5 থেকে 6 হাজার কোটি টাকা এই ফ্রোজেন মাছ এবং শ্রিম্পস রপ্তানি করে। ভ্রমণে ক্লান্তি ভর করে না কখনো, তবে সফর চায় একটু একাকিত্ব, একলা চলার ফুরসত, কখনো কখনো আবদার করে সুরের। কেমন আছেন আপনারা? খুব ভালো, আপনি কেমন আছেন? আছি ভালো। আপনাদের কাছে জানতে চাও যে এখন যে চট্টগ্রামের যে তারুণ্য, তারা আসলে এই মিউজিকের সঙ্গে কতটা আছে? আমরা লোকগান নিয়ে চর্চা করছি, আর আমাদের বয়সে যারা আছে আমরা চেষ্টা করছি লোকগান যেন লোকগান জনরা এবং আমাদের চিটাগংইয়ান যেসব গান আছে
এগুলো নিয়ে আমরা আপনারা কি কাজ গফুর করি। হালি একদম একদম গফুরহালি থেকে শুরু করে রমেশশীল সবার শ্যামসুন্দর বৈষ্ণব, শেফালি ঘোষ এই গানগুলো আপনারা চর্চা করেন। তাহলে আমরা একটা লোকগান শুনতে পারি আপনাদের কাছ থেকে। একদম, আমরা কিন্তু চট্টগ্রামের ভাষায় একটা গান করছি। গানটির গীতিকার ও সুরকার প্রয়াত সৈয়দ মহিউদ্দিন আঙ্কেল। একদিন বুঝিবা জেডা একদিন বুঝিবা, একদিন বুঝিবা জেডা একদিন বুঝিবা। বালতির ভিতর পানি রাহি দুধ দুয়াইতা যায়, এক বালতি দুধ গাইয়ে দুই মাইনষের বুঝায় ও জেডা মাইনষের বুঝায়। বালতির ভিতর পানি রাহি দুধ দুয়াইতা যায়, এক বালতি দুধ গাইয়ে দুই মাইনষের বুঝা ও জেডা মাইনষের বুঝা। এই ফাইনে দুধর বেসাটিয়া হন সিন্ধুকত রাখিবা, তোর ক্ষেত দিকেও আনিলে একটাও বা গাইল দিবা। একদিন বুঝিবা জেডা একদিন বুঝিবা, একদিন বুঝিবা জেডা একদিন বুঝিবা। ও জেডা ফয়রার বাপ, ও জেডা ফয়রার বাপ, ও জেডা ফয়রার বাপ, ও জেডা ফয়রার বাপ। একদিন বুঝিবা জেডা একদিন বুঝিবা, একদিন বুঝিবা জেডা একদিন বুঝিবা, একদিন বুঝিবা জেডা একদিন বুঝিবা, একদিন বুঝিবা জেডা একদিন বুঝিবা। বীর চট্টগ্রামে এলেই বিপ্লবীদের কথা মনে পড়ে। এই জনপদে বিপ্লবের পরম্পরার ঐতিহ্য। 2024-এর পূর্বসূরি যেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের সূর্য সেন, প্রীতলতারা। আজ প্রীতলতার কথা মনে পড়ছিল, তাই চলার পথে পটিয়ায় তার গ্রাম ধলঘাট দেখতে আসা। এখানে প্রীতলতার ট্রাস্ট তৈরি হয়েছে। স্কুলের ক্ষুদে শিক্ষার্থীদের পাশাপাশি এখানে গ্রামের তরুণ তরুণীরা আউটসোর্সিংয়ের কাজ করছেন। এখানে যারা আউটসোর্সিং কাজ করছে তাদেরকে প্রশিক্ষণ কিভাবে দিচ্ছেন এবং এখানে কত আউটসোর্সার তৈরি করলেন আপনারা? আমাদের এখানে প্রশিক্ষণটা আগে আমরা এখানে ম্যানুয়ালি দেওয়া হতো, এখন রিসেন্টলি আমরা সেটা অনলাইন নিয়ে আসছি, অনলাইন করে ফেলছি। আর এই পর্যন্ত আমাদের এখান থেকে কাজ করছে প্রায় 250 জনের মতো কাজ করেছে। কোন কোন এলাকা থেকে আপনাদের এখানে আসছে? পটিয়া, বোয়ালখালী 2টা থানা থেকেই আমাদের এখানে কাজ করে। আর যেহেতু আমাদের কাজগুলো অনলাইনে করা যায়, তাহলে সেহেতু আমাদের শুধুমাত্র পটিয়া, বোয়ালখালী এর বাইরেও কাজ করে। কী ধরনের কাজ আসে আপনাদের কাছে? কী ধরনের কাজ? আমাদের কাজ হচ্ছে ডাটা এন্ট্রির কাজ, ডাটা এন্ট্রির কাজ, বিভিন্ন কান্ট্রির বিভিন্ন সার্ভের কাজের মতোই আর কি, বিভিন্ন সার্টিফিকেট রেডি করা। তাহলে এই যে ইন্টারনেটের গতি কীরকম আপনাদের এলাকাতে? দেশে আমাদের দেশ বাংলাদেশে তো একটু প্রবলেম তো আছেই, তবে মোটামুটি কাজ করা যায়। এখানকার গ্রাম সুন্দর, সুন্দর গ্রামের মানুষের মধ্যকার সম্প্রীতি। পথের পাশের পান্থশালা প্রমাণ দেয় এ অঞ্চলের মানুষ কতটা অতিথি বান্ধব ছিলেন। হয়তো এখনো আছেন। ক্ষণিকের উপস্থিতিতে তার উষ্ণতাও পেয়েছি।
পটিয়া এবং তার আশপাশের এলাকাকে বাংলাদেশের নিউজিল্যান্ড বলা হয়। গ্রামের ঘরে ঘরে গরুর খামার, মূলত এই খামারগুলোতে দুধ উৎপাদন হয় বেশি। কিছু খামারের লক্ষ্য থাকে কোরবানির গবাদি পশুর হাট। এছাড়া বৃহত্তর চট্টগ্রামের দুধ নির্ভর খাবার তৈরির প্রক্রিয়ায় দুধের যোগানদার এখানকার খামার। এখন আপনার কত গরু আছে? এখন আমাদের প্রায় 17,000 আছে। এখানে দুধ হয় কি পরিমাণ প্রতিদিন? দুধ প্রায় 700 কেজি। এই দুধের ক্রেতা কারা কারা? এটা প্রায় আমাদের ইয়ে 70 টাকা দর কিছু বিক্রি হয়, কিছু মুরতপুর একটা আবেলপুর হয় ওইটাতে নে, আর কিছু জাহাজ আগে কিন্তু ফুলকলিতে, এই জাহাজ আছে এগুলো ফুলকলিতে। আচ্ছা আচ্ছা, মিষ্টি দোকানগুলিতে চলে যায়। হ্যাঁ, এগুলো। এই কর্ণফুলিয়ার পটিয়াতে এখন এই গরুর খামার কত ছড়াই গেছে? প্রায় 3000 হবে। এই কর্ণফুলিতে 2000, পটিয়াতে হবে 1000-1200। এই এলাকায় এত গরুর খামার হলো কেন পটিয়ার কর্ণফুলিতে? পটিয়াতে কর্ণফুলিতে এখন আগে তো শ্বাসবাস করতো মানুষ, শ্বাস যাতে বন্ধ হয়ে গেছে, সবাই আর কি করবে, একটা 2টা 3টা 4টা এরম করে করে গরু পালা শুরু করে গেছে। চাষ বন্ধ হয়ে গেল কেন? শ্বাস বন্ধ হয়ে গেছে এখানে, ওই পানির চাপ, বর্ষা হলে পানি বেশি হয়, ওদিন হলে পানি না থাকে। মানচিত্র ধরে সবসময় পথ চলা যায় না, এদিক ওদিকের ডাক উপেক্ষা করা মুশকিল। তাই যেখানে যখন পৌঁছাতে হয় তখন সেখানে পৌঁছানো হয় না, হয়তো প্রকৃতির ঠিক করে দেওয়া কখন কোথায় পৌঁছাবো। তাই পথের উপরই নিজেকে ছেড়ে রাখা ভালো। কত ভালো তার প্রমাণ মিলল আনোয়ার আর হেমন্তের ফসলি মাঠে পৌঁছে। সোনা রং আলোয় আমরা পৌঁছি অগ্রহায়ণের এক ফসলি মাঠে। এবার ধান কেমন হয়েছে? ধান একটু ভালো হয়েছে। ভালো হয়েছে? তো বললেন যে একটু খারাপ হয়েছে। একটু ওই পানি শুকনো গেছে তো, সেই জন্য। এবার কি কি ধান হয়েছে এখানে? কাটারি এখানে ওই চিনিগুড়া চল, কাটারে, এগুলো দিনী ধান। বিনি ধান হয়েছে? হ্যাঁ, বিনি ধানে হয়েছে। এক মন কাটারি করতে খরচ কত পড়ছে? 1,500-2,000 টাকার মতো এরকম খরচা হয়েছে। এক মনে? এক মনে। কি বলেন? আর তাহলে এই যে বিক্রি করবেন এক মন কত দিয়ে? হ্যাঁ, এক মন 2,000 টাকা বিক্রি করবো। তাহলে লাভ কি? লাভ নাই, তাহলে আমরা তাইলে ফেটটো চলে। ওইটা আপনারা যে ঘরে রেখে দিবেন? হ্যাঁ, ঘরে রেখে। তা এই যে খরচটা বাড়লো কিভাবে? মানে কিসের দাম বেড়েছে? এখন পাঁচের দাম অনেক বাড়তি। কিসের দাম? এই সারের দাম বাড়তি। তাহলে আপনারা এই জমিতে এক ফসল? এক ফসল। আপনি তরকারি সবজিগুলি করেন না? না না, এগুলো পানি নাই তো ওখানে। ও, পানি নাই দেখে এক ফসল? হ্যাঁ, এক ফসল। আচ্ছা, ঠিক আছে ভাই। জি। কি লাগিয়েছেন এগুলো? মরিচ? আর এটা ধান কেমন হয়েছে এবার? ধান মরিচের জ্বর নাই, ওই দেখেন, এই দেখেন। ও, ধান নষ্ট হয়ে গেছে? তস নাই, লস নাই? নিচে তো তস নাই, ওই যে তস নাই দিয়ে ভাঙি দিতেছি নিয়ে। আপনার ফ্যাটে যদি বার না থাকে কেমন হবে এবার আলু আর মরিচ? আল্লাহ হচ্ছে কেন হই। গতবার কেমন হয়েছে? গতবার ওই যখন সার দিয়ে দিই। তো কত টাকা খরচ হয় পানি আনতে? পানি আনতে 100 একবারে। 100 টাকা? একবারে 100 টাকা? 500 দিলে 500 টাকা। যাচ্ছি, গন্তব্য অজানা থাকুক, এই গোলকটাই তো রহস্যের।